নমস্কার সবাইকে। চিরসখার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বের রিভিউতে দেখতে পাচ্ছি যে বলছে আর কি, কুর্চি বলছে এ বাড়িটা কি তোর নাকি? আগে নিজে বাড়ি কর, তারপর আমাকে বলতে আসিস। তখন বলছে 100 বার আমার বাড়ি, আমি এখানে জন্মেছি, বড় হয়েছি, আমি এখানেই থাকবো, দেখি কে আমাকে ওঠাতে পারে, এভাবে বলছে। তখন কমলিনী বলছে তোদেরকে ওঠাতে গেলে না কোর্ট অবধি যেতে হবে, তারপর সেখান থেকে পুলিশ আসবে তোদেরকে এখান থেকে ওঠাতে। কিন্তু নতুন ঠাকুরবউ তো ওরকম মানুষ নন, উনি একজন ভগবান তুল্য মানুষ, তাই ওরকমটা উনি কখনোই করবেন না। আর মিঠি বলছে তার ঠামিকে যে মা কি ছোট বাচ্চা নাকি যে কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিছু তোমাকে জানিয়ে যেতে হবে? কিচ্ছু জানাবে না মা। তখন বুবলাই বলছে গেছিল তো স্বতন্ত্র বোসের সাথে। বলে আচ্ছা মা, স্বতন্ত্র বোস তোমার জন্য পুজো দিতে যায় কেন? হ্যাঁ, কেন যায় পুজো দিতে? বলে 100 বার যাবে, 1000 বার যাবে, কেন যাবে না? ওনার আমার ভালো চাওয়ার জন্য মন চেয়েছে, উনি যাবেন, আমার ভালো চাওয়ার জন্য উনি গেছেন, এই বিষয়ে কথা বলার কোনো এখতিয়ার তো নেই। চন্দ্র বলছে আচ্ছা সে না হয় যাক, কিন্তু মানে কি বলবো, নতুন যেতে পারে কিন্তু আমি তোমার স্বামী, আমি যেতে পারি না তোমার সঙ্গে। বলে যে কমলিনী বলছে, চন্দ্র আরও বলছে যে তোমার ছেলেমেয়েরা তো দেখতে পাচ্ছে না সব কিছু, চোখে ওদের তো খারাপ লাগছে তাই তারা বলছে। বলে ওরা না চোখে অনেক কিছুই দেখতে পাচ্ছে। তো কমলিনী বলছে চোখে তো ওদের অনেক কিছুই ধরা পড়ে, এই যে তার বাবা আরেকটা বউ বাচ্চাকে নিয়ে বাড়িতে ঢুকছে, এই সব কিছু তাদের অনেক চোখে পড়ে। কিন্তু তোমার বড় ছেলে ও তো পুরো তোমার ধারা পেয়েছে না, তোমার মতনই একটা অমানুষ তৈরি হয়েছে। বলে এই যে তুমি যে মিথ্যে গল্প দিয়েছিলে, কি ভেবেছো বাড়ির লোক বিশ্বাস করেছে? একদমই নয়। আর যারা বিশ্বাস করেছে তাদের নিশ্চয়ই এর পেছনে কোনো স্বার্থ আছে, তাই তারা বিশ্বাস করার ভান করছে। কিন্তু আমার সাথে তোমার কোনো স্বার্থ নেই, তাই আমি বলতে পারবো না। এই যে তোমার মা, তারও তোমার সাথে স্বার্থ রয়েছে। এতদিন ধরে তোমার মা আমার কাছ থেকে সেবা নিয়েছেন, এবার উনি ভাবছেন তুমি চলে এসেছো তো এবার তোমার কাছ থেকে সেবা নেবেন, কিন্তু আসলে উনি তো জানেন না যে ওনাকে তোমার দায়িত্বই পুষতে হবে। ওনার তো পোষার ক্ষমতা নেই, আমি তো এই বাড়িতেই আছি, আমিও তো দেখবো উনি তোমাকে কি করে পোষেন। চন্দ্রের মা বলছে স্বামী স্বামীই হয় যেমনই হোক, বিয়েটা 7 জন্মের ব্যাপার। তো কমলিনী বলছে এটা আপনার কাছে মা, আমার কাছে নয়, কারণ আমি এই বিয়েটাকে বিয়ে বলে মানি না। বলছে লজ্জা শরম যদি কারোর থাকতো, আপনারও যদি থাকতো, তাহলে আপনি কি নতুন ঠাকুরবউয়ের কাছ থেকে এইভাবে এত সুযোগ সুবিধা নেওয়ার পরে এইভাবে আপনার মুখটাকে পাল্টে ফেলতে পারতেন? আমার কাছ থেকে দিনের পর দিন এত সেবা যত্ন নিয়ে নিজের মুখটাকে কিন্তু এভাবে মুছে ফেলতে পারতেন না। ছেড়ে দাও বৌদি ভাই, এদের সাথে কথা বলে কোনো লাভ নেই, কুর্চি বলছে। চন্দ্র নাটক করে বলছে মা আজকে কমলিনীর জন্য একটু পায়েস করো তো। বলে খবরদার আপনি আমার জন্য পায়েস বানাতে যাবেন না, তাহলে সেই পায়েস আমি মুখেই তুলব না। বর্ষা আবার বলছে যে তুমি পায়েস করতে যেও না, তোমার পায়েস খাবে না, এটাই যদি স্বতন্ত্র বোস করে আনতেন তাহলে ঠিক খেতেন। কমলিনী বলছে ছোট মুখে বড় কথা বলে ফেললে। হ্যাঁ, সেই পায়েসটা আমি অবশ্যই খাবো, কারণ তার মধ্যে এত যত্ন থাকবে, এত ভালোবাসা থাকবে যে সেটা অন্য কারোর পক্ষে দেওয়া আমাকে সম্ভব নয়। এবার কথাবার্তা হতে হতে কিন্তু হঠাৎ করে সেখানে সোহিনী চলে আসে তার মেয়েকে নিয়ে। বলে তুমি হোটেলের বিল দেওয়ার কথা ছিল তোমার, আজকে হোটেলের লোক আমাদেরকে থাকতে দিচ্ছে না, বিলটা মিটিয়ে এসো, বলে দিলাম। বলে বাপি এইভাবে তুমি আমাদেরকে এই অবস্থায় ছেড়ে চলে এলে কেন বলো তো? তখন বলছে, কমলিনীকে বলছে আপনাকে আজকে আমি বলছি যে উনি আমার স্বামী, আর এ হচ্ছে আমাদের একমাত্র মেয়ে। উনি হোটেলে যাচ্ছেন আমার স্বামীর পরিচয়ে, কিন্তু এখানে আসছেন মানে আপনার স্বামীর পরিচয়ে। আর উনি কোনো হোমে টোমে ছিলেন না, আমাদের সাথে এক বাড়িতেই ছিলেন, আমরা ফ্যামিলি একটা। তখন মিতিল বলছে যে আপনি না বললেও আমরা জানতাম যে উনি কোনো হোমে ছিলেন না, আমাদের কাছে ছবিগুলো আছে। আর কমলিনী বলছে আপনি যে শেষ পর্যন্ত সত্যি কথাটা বললেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। বলে আমার কাছে উপায় ছিল না, বিশ্বাস করুন, আমার না দেওয়ালে পিঠ ঠেকে গেছে, হোটেলে থাকার মতো টাকা পয়সা আমার কাছে আর নেই, সব শেষ হয়ে গেছে। চন্দ্র বলছে এই শোনো, তুমি যে নিজেকে আমার স্ত্রী বলছো, প্রমাণ কোথায়, কাগজগুলো দাও। বলে আমি তো কাগজ নিয়ে ঘুরছি না চন্দ্র। আর ও তো মুখে আনভান এমন করছে যে দেখো কাগজ দেখাতে পারবে না। বলে কাগজগুলো যদি এনে দিতে পারি না তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি আমার স্বামী। বলে শোনো, তোমার মতো মেয়েরা না এরকমই করতে পারে, কতগুলো ছেলেকে ফাঁসায়, এই যে আমাকেও ফাঁসিয়েছো, আর এই মন গড়া কাহিনী বলছো, তোমার কাহিনীর বিন্দুমাত্র ভরসা করি না আমি, বিন্দুমাত্র দাম নেই আমার কাছে। তার মেয়েও কিন্তু শুনে অবাক হচ্ছে, আমার পরিবারের আমার ছেলে মেয়েদের সামনে আমার ইমেজ নষ্ট করছো, তোমার মতো মেয়েরা এরকমই করে থাকে। তখন খবরদার চন্দ্র বলে চিৎকার করে ওঠে সোহিনী। সোয়ালিয়া বলছে তুমি আমাদেরকে এইভাবে অপমান করছো বাপি, এইভাবে? তখন কমলিনী বলছে আমরা তোমাদেরকে অবিশ্বাস করছি না মা, আমরা জানি তোমরা সত্যি কথা বলছো। এইদিকে বলছে আর কি সোহিনী, শোনো আমরা হোটেলে ফিরে যেতে পারবো না, আমাদের কাছে টাকা নেই, আমাদেরকে এখানেই থাকতে হবে। চন্দ্র বলছে কি, এই তোরা কেউ বিশ্বাস করছিস না তো ওকে? তখন বাবিল বলছে আমরা বিশ্বাস করছি বাবা। তখন ওদিকে বড় ছেলে বলছে বুবলাই আমি বিশ্বাস করছি না। বর্ষা বলছে আমিও বিশ্বাস করছি না।
তখন কমলিনী বলছে তুমি বিশ্বাস করবে কি করে? তুমি যদি বিশ্বাস করো তাহলে তো তোমার অনেক কীর্তিকলাপ আছে না, সেগুলো তো সবার সামনে চলে আসবে। তুমি অনেক চেষ্টা করেছো সকলকে টুপি পরানোর, কিন্তু তুমি পারোনি। অনেক কিছুর প্রমাণ আছে, আর অনেক কিছু বিশ্বাস করতেই হয়। বর্ষা বলছে মামনি তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। বলে তুমি ইনসাল্ট করার মতো মেয়ে নও বলছো? কুর্চি বলছে যে আপনি জেনে বিয়ে করেননি যে ওর বিবাহিত কিনা? বলছে যে আমাকে বলেছিল বউয়ের সাথে নাকি বনিবনা হয় না, ওদের নাকি ডিভোর্স হয়ে গেছে। আর বিশ্বাস করুন আমি সেটাতে বিশ্বাস করেছি। বলে আপনাদের অনুষ্ঠান করে হয়েছিল? বলে হ্যাঁ কিছু লোক এসেছিল। বলে রেজিস্ট্রি করেছিলেন? বলে হ্যাঁ পরে করেছিলাম, কাগজপত্র আছে, যদি দেখতে চান আমি দেখাতে পারি। তারপরে ওর মা বলছে এই তুমি আমার ছেলেকে বদনাম দিচ্ছ। সৈনী বলছে আপনি কি করে জানলেন যে আমি বদনাম দিচ্ছি? তখন কমলিনী বলছে আর কত রাগঢাক করবেন ছেলেকে নিয়ে? হ্যাঁ, এরপরে যখন পুলিশ টানতে টানতে নিয়ে যাবে তখন কোথায় যাবে আপনার এই ছেলে ছেলে করে প্রাণের জ্বালাটা কোথায় যাবে তখন? চন্দ্র বলছে মা মা আমাকে ফাঁসানো হচ্ছে। কমলিনী বলছে বাবা তুমি অনেককে ফাঁসিয়েছো, তোমাকে কে ফাঁসাবে? কমলিনী বলছে যাক অনেকের মনেই তো দ্বন্দ্ব ছিল, এখন আর সেটা নেই। তো মা আপনার ছেলের সাথে আমার ডিভোর্সটা কিন্তু হচ্ছেই। কমলিনী বলছে কত টাকা হয়েছে আপনার? মিতিলরা বলছে তুমি কি এখন ওদের হোটেলের বিল দেবে নাকি? বাবিলও বলছে। বলে ওরা অন্য শহর থেকে এই শহরে এসেছে, অন্য জায়গা থেকে এসেছে, বিপদের মধ্যে আছে, তাদের যদি আমরা হেল্প না করি তাহলে তো হোটেলের লোকে সেখানে চড়াও হবে। আর সোহিনীদের বলছে এই লোকটা আপনাদেরকে কিচ্ছু দেবে না, কারণ ওর কাছে কোনো টাকা পয়সা নেই, তাই তো এখানে এসছে টাকা পয়সা পাওয়ার লোভে, তাই কিচ্ছু দিতে পারবে না। আপনি বলুন যে আপনার কত টাকা হয়েছে। তখন বলছে আপনাকে বলতে আমার খুব খারাপ লাগছে, 9,000 টাকা। বলে ঠিক আছে আপনি আপনার 9,000 টাকা পেয়ে যাবেন। বলে কিন্তু এই টাকাটা নিয়ে আমরা যে আবার হোটেলে ফিরে যাব ঠিক এমনটা নয়, কিন্তু আমরা কিন্তু চন্দ্রকে বলছে চন্দ্র আমাদের সঙ্গেই যাবে, আর যদি না যাই তাহলে কিন্তু আমরা এই বাড়িতেই থাকবো। কমলিনী বলছে আপনি সেটা আপনার স্বামী আর শাশুড়ির সাথে বুঝে নিন। তখন কুর্চি বলছে না না এইভাবে যে কেউ কী করে থাকতে পারে, তাছাড়া বাড়িটাই তো আমাদের নয়, যার বাড়ি সে যদি পারমিশন দেয় তবেই। তখন শাশুড়িতে বলছে যে তুমি কোথায় থাকবে? হ্যাঁ দেখতে পাচ্ছ না ওর বউ বাচ্চা আছে? বলে আপনি দেখতে পাচ্ছেন না যে ওর ওর দ্বিতীয় স্ত্রী বর্তমান, সঙ্গে একজন সন্তানও আছে, ওদের প্রতি এত মায়া আপনার, আর আমার সন্তানের প্রতি নেই একটু? মিষ্টি তো খুবই রেগে আছে, বলে ছি বাবা ছি, মায়ের জীবনটা ধ্বংস করে দিয়েছো, এখন এসছো আমাদের জীবনটাকে ধ্বংস করতে। তো ওদিকে কথাবার্তা হওয়ার পর এদিকে কমলিনী নিজের লাগেজ গোছাচ্ছে। তো এখানে মিতিল, কুর্চি, মিঠি সবাই মিলে বলতে এসছে এটা কি করছো তুমি? বলে আমি তো আর মধ্যযুগে বাস করি না যে আমার এখনো ডিভোর্স হয়নি, তা সত্ত্বেও আমার স্বামী আরেকজন বউ বাচ্চাকে নিয়ে এই বাড়িতে উঠেছে, আর তা সত্ত্বেও আমাকে এই বাড়িতে থেকে যেতে হবে। মিতিল বলছে তুমি তো বলো যে এই বিয়েটা তুমি মানো না, তাহলে ওই ভদ্রলোক কি করছে না করছে তাতে তোমার কি যায় আসে? মিঠিরা বলছে তুমি একদম যাবে না, আমি কিন্তু নতুন কাউকে ফোন করব। কুর্চি বলছে আমি কিন্তু তোমার বাপের বাড়িতে ফোন করব। বলে কোথায় যাচ্ছ তুমি, মামার বাড়িতে যাচ্ছ? বলে না আমি মামার বাড়িতে যাচ্ছি না, কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, কিন্তু আমি এখানে থাকবো না। কুর্চি আটকানোর চেষ্টা করলে বলছে দেখলে তোমার মা কেমন করলেন, এতদিন ধরে আমার কাছ থেকে সেবা যত্ন পেয়ে কীরকমভাবে পাল্টে গেলেন উনি। আচ্ছা এই সংসারে থেকে আমি কি পেয়েছি বলো, কি পেয়েছি? বলে হ্যাঁ কিচ্ছু পাওনি তুমি, আমি জানি। হ্যাঁ আমি আমার মায়ের মেয়ে, এই ক্ষেত্রে আমার মায়ের ভূমিকা খুবই দুঃখজনক, কিন্তু কি করব বলো, মাকে তো আর জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে পারি না সারা জীবনের মতো। মা তো এখন ছেলে ছেলে বলতে অস্থির, আমি তো প্রতিবাদ করি বলো, যতদূর আমার সাধ্যমতো আমি প্রতিবাদ করি। জানোই তো মায়ের মন, ছেলে হলেই 7 খুন মাফ। এটা অন্যায় আমি বুঝতে পারছি, কিন্তু তুমি এই বাড়ি থেকে বেরিও না। কুর্চি বলছে কেন যাচ্ছ? দেখো এই বাড়িটা তো নতুন নতুন দা, তো নতুন দাকে না বলে তুমি কি করে যাবে? বলে দেখো কমলিনী বলছে বাড়িটা তো ইট কাঠ পাথরে তৈরি হয় না, সেখানে একটা পরিবেশ লাগে থাকতে গেলে। এখানে আমার বড় ছেলে, বড় ছেলের বউ, তোমার দাদা, তার নতুন বউ, সন্তান সবাই মিলে আমাকে জাজ করবে। দেখো আমি তোমার দাদার সঙ্গে থাকতে চাই না, মুক্তি পেতে চাইছি, তার মানে তো এই নয় যে ধারাবাহিকভাবে এরা আমাকে অপমান করে যাবে। আমার পক্ষে এই নোংরামির মধ্যে থাকা সম্ভব নয়। কুর্চি বলছে তুমি ওপরে ঘরে চলে যাও, এখন তো নতুন দা নেই, তুমি নতুন দার ঘরে চলে যাও। বলে আমাকে কেন কম্প্রোমাইজ করতে হবে? বলে একটু সময় দাও বৌদি। ওদিকে মিঠি বলে কোথাও যাবে না, দাঁড়াবে তুমি 1 মিনিট আমি আসছি। এদিকে মিঠি কিন্তু তার নতুন কাকুকে ফোন করে সবটা জানাচ্ছে। তো বলছে যে আচ্ছা সব গোছগাছ চলছে? বলে হ্যাঁ দাদারা সব করছে, মানে বাগানে সবই চলছে, মা কিছুই জানে না, কিন্তু এদিকে তো ঘটনা ঘটে গেছে না। বলছে কেন কি হয়েছে? তো বলছে সব, যে ওই মহিলা সবাই মিলে এসেছে এখানে, এখানেই থাকতে চাইছে, টাকা পয়সা নেই, হোটেলে দিতে পারছে না, মাই সেই টাকা পয়সা দিচ্ছে, এখন দিতে গেছে, আবার নাকি এখানেই থাকবে। তো এইভাবে অচেনা মানুষের সাথে মা থাকতে পারবে না, আমরাও থাকতে পারবো না, মা চলে যাবে বলছে, আমরাও চলে যাবো, কে কোথায় যাব কিচ্ছু জানি না। বলে কিন্তু তোর মাকে আটকা, যে করেই হোক, দেখ আমি ফোন করলে এখন কিছুতেই ফোনটা তুলবে না, তোর মামার বাড়িতে ফোন কর, দরকার পড়লে তোর দাদু দিদাকে আসতে বল, মামুকে আসতে বল, কিছু একটা করে তোর মাকে আটকা, তারপরেও যদি না পারিস তখন আমাকে ফোন কর, কিন্তু কিছুতেই বাড়ি থেকে বেরোতে দিস না, অন্ততপক্ষে আমি না যাওয়া পর্যন্ত। তাই বলছে। নতুন বলছে দেখ আমার দরকারি কাজ আছে, আমার তো যেতে যেতে সন্ধে হয়ে যাবে, তার আগে আমি যেতে পারবো না। মিতিল বলছে
কি অধিকার, মানে তুমি তোমার অধিকার ছেড়ে যাবে না। মানে তখন কমলিনী বলছে, কি অধিকার আছে বলতো আমার এই বাড়িটাতে? নতুন ঠাকুরবউ আমাদেরকে বাড়িটা দান করেছিলেন, আমরা আবার সেই বাড়িটা তাকে ফিরিয়ে দিয়েছি, তার মানে এই বাড়িতে এখন নতুন ঠাকুরবউয়ের। মিতিল বলছে, নতুন কাকুর বলেই এই বাড়িতে থাকার অধিকার তোমার 100 ভাগ আছে, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। কুর্চি বলছে, তুমি যদি চলেও যাও তাহলে কি একবার নতুন তাকে জানানোটা উচিত নয়? কমলিনী বলছে, না, আমি আর ওই মানুষটাকে এইসবের মধ্যে জড়াতে চাই না। মানুষটা এই বাড়িতে আসবে, আবারও অপমান করা হবে তাকে। না রে, আমি ওইসব পারবো না করতে, তাই বলছে। মিঠি বলছে, আজকে রাত অব্দি অন্তত থাকো, তারপরে যা হবে দেখা যাবে। বলে, আমাকে আর আটকাস না মিঠি, তোরা তখন বড় হয়ে গেছিস। এদিকে কুর্চি দেখছে সামলানো যাচ্ছে না, এবার কুর্চি কমলিনী কাকাবাবুকে ফোন করেছে। বলে, আপনারা একটু আগে চলে আসুন না। বলে, হ্যাঁ আমি যাবো তো, আমি আর প্রসূন দুজনেই যাবো, একটু পরেই বেরোবো। বলে, একটু আগে আসুন না, দরকার বলে আপনি বা প্রসূনদা যে কোনো একজন আসলেই হবে। বলে, কেন, কি হয়েছে? তখন সবটা বলছে। দিদিভাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, প্লিজ আপনি আসুন। বলে, কেন যাচ্ছে, একটু আভাস তো দাও, কি হয়েছে? তখন বলে যে ওই মহিলা আবার এখানে এই বাড়িতে এসেছে, এরকম টাকা পয়সা নেই, তো বৌদিভাই টাকা পয়সা দেয়, আর বুঝতেই তো পারছো যে বৌদিভাই মানে কি বলবো, দয়ার শরীর, তাই জন্য দিয়েছে। তো কিন্তু এই বাড়িতে থাকতে চাইছে না, প্লিজ আপনারা আসুন। ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, কি করব বলুন তো? তখন কাকাবাবু বলে, আরে এ তো বড় সমস্যায় পড়ে গেছে, এটা কি মধ্যযুগ চলছে নাকি যে একজন স্ত্রী বাচ্চা থাকা সত্ত্বেও আরেকজন স্ত্রীকে বিয়ে করে নিয়ে চলে আসলো, সেও থাকতে শুরু করলো। ডিভোর্সটা তো এখনো হয়নি, এসব করতে গেলে তো জেলে চলে যেতে হবে। কুর্চি বলছে, যাক, ও জেলেই যাক, কিছু তো একটা হোক। বলছে, ও চলে যাক কাকামণি, ও অন্য কোথাও চলে যাক, আমরা ওর সাথে এক বাড়িতে আর থাকতে পারছি না। চলে গেলে না আমরা একটু এই বাড়িতে শান্তিতে থাকতে পারবো। সেটা বাড়িটাও তো নতুন দা না চাইলে মানে ওরা তো ছাড়তেও পারবে না। কাকাবাবু বলছে, খারাপ মানুষটা কি হয় জানো তো, গায়ের জোরে থেকে যেতে চাই। দেখো, নতুন কোর্টের অর্ডার আনবে, পুলিশ সেই কোর্টের অর্ডারটা মানবে, এসব অনেক ব্যাপার আছে, অনেক সময়ের ব্যাপার। তার মধ্যে দেখো, তোমার মা আছেন, উনি সিনিয়র সিটিজেন, উনি ওনার ছেলের দিকে ঘুরে যাবেন, তখন সিনিয়র সিটিজেনের কথাটাও একটা দাম দেওয়া হবে, তখন মানবিকভাবে ওনাকে থাকতে দিতে হবে। এগুলো কি আর কম ঘোরপ্যাচ? এগুলো ঘোরপ্যাচ ইচ্ছে করে করছে, ওর মাথায় কি কম প্যাচ আছে নাকি? এসব তো ভেবেই নিয়েছে। কিন্তু যাই হোক, তুমি বুড়িমাকে বলো যে আমি যতক্ষণ না আসি ততক্ষণ যাতে কোথাও না যায়। এই বলে ফোনটা রাখে আর কুর্চি চিন্তা করতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে, সবাই ভালো থাকবে, টাটা।